রানী তৎক্ষণাৎ ভয়ে উপর নিচে মাথা নাড়ালো। অদৃশ্য লোকটার সামনের ভাসমান স্ক্রিনে তাকাতে বলে, যেখানে তার বাড়ির বাগানে এবং ব্যালকনির কোণে নিখুঁতভাবে ফিট করে রাখা বোমার ভয়ালো রূপ স্পষ্ট ধরা পড়ছে। সে দৃশ্য চোখে নয়, মস্তিষ্কের গভীরে তীব্রভাবে আঘাত করল। সে আবারও দুপা পিছিয়ে আসলো। শ্বাস চলতে চাইছে না। মাথা দ্রুত নাড়িয়ে উন্মত্তের মতো বারবার না না বলতে শুরু করে। রানী একা একা নিস্তব্ধ জঙ্গল পেরিয়ে চলেছে। চারপাশে পাতার ঘর্ষণের শব্দ। বন্য জন্তুর ভয় নেই। এই মুহূর্তে তার রক্তে ছড়িয়ে পড়েছে আরো গভীর এক আতঙ্ক, মা বাবাকে হারানোর আতঙ্ক, যা প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর তীক্ষ্ণ কাঁটার মতো বিচ্ছে। সাহস করে তো হ্যাঁ বলে দিয়ে আসলো। এটাও বলে এসেছে যে করেই হোক সে পেনড্রাইভ নিয়ে আসবে, তার মা বাবাকে যেন কিছু না করে। চিন্তা একটাই, কি করে জিদ্দাতের থেকে সেটা নেবে? কোথায় রেখেছি সেটাও তো জানে না। এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ভাবার মাঝেই মনে হলো পিছনে কেউ আছে। তার পা ফেলার ধাপে ধাপে সেও পা ফেলছে। তার গায়ের পশম দাঁড়িয়ে গেল। হাত পা বরফের মতো ঠান্ডা হতে শুরু করলো। হাতে ছিল ছোট একটা লাইট, যেটার আলোতে সামনের খানিকটা জায়গা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রানী দাঁড়িয়ে যায়। চিন্তায় দগ্ধ মস্তিষ্ক এবার অদ্ভুতভাবে স্তব্ধ। আর সে শূন্যতার ভেতর নেমে এসেছে এক তীব্র আতঙ্কের ছায়া। বুকের ভেতর জোর করে সাহস সঞ্চয় করে কোনো রকম পিছন ফিরে দাঁড়ালো। হাতের লাইট তুলে অন্ধকার চিরে দেখার চেষ্টা চালালো কেউ আছে কিনা। কিন্তু হায় আফসোস, লাইটের আলো যতটুকু পৌঁছালো ঠিক ততটুকু স্পষ্ট, বাকিটা অন্তত গহ্বরের মতো অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সেখানে সত্যি কিছু আছে কিনা তো উপলব্ধি করার সামর্থ্য রানীর নেই। চারপাশের গাঢ় অন্ধকারে দৃষ্টি ভেদ করতে না পেরে অবশেষে আবারও সামনের পথে ফিরে গেল সে। বুকের ভেতর অজানা আতঙ্ক দমচাপা গর্জনের মতো বাজতে লাগলো। এখানে আর থাকা উচিত নয়। যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে বাড়ি ফিরতে হবে, কারো চোখে ধরা পড়ার আগেই। যদি জিদ্দাতে দেখে ফেলে বড্ড হেনস্থা হতে হবে ওই পাষাণটার কাছে। যদিও রানী কখনো অদৃশ্য অশুভ শক্তিকে বিশ্বাস করে না। পূর্ণিমা রাত, চাঁদের আলো থাকা সত্ত্বেও নিস্তব্ধ জঙ্গলের বিশাল গাছের ডালপালা এমনভাবে ছায়া ফেলেছিল যে পুরো জায়গাটা অমাবস্যার গভীর অন্ধকারে তলিয়ে গেছে। সেজন্য বুকের ভেতর আতঙ্কের তীব্র চাপ সামলাতে না পেরে রানী আচমকা প্রাণপণ নিয়ে ছুটতে শুরু করলো সামনে। পিছনে কিছু আছে কিনা, কারো পদশব্দ ভেসে আসছে কিনা সেসব শোনার চেষ্টা করলো না আর। শুধু দৌড়ে মরিয়া হয়ে পালাতে থাকলো। এক পর্যায়ে সে গেটের কাছে পৌঁছে গেল। এক মুহূর্ত দাঁড়ানোর চেষ্টা না করে দৌড়ানো অবস্থায় গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। এই জায়গাটায় অনেকটাই আলো আছে, সব স্পষ্ট না হলেও আবছা আলোতে চলার মতো। সোজা দৌড়ে এসে দরজার সামনে থামলো। দেওয়ালে এক হাত থেকে ভরপুর নিঃশ্বাস ফেলতে শুরু করলো। পুরো হাঁপিয়ে গেছে সে। সারা শরীর এখন ঘামে ভিজে উঠেছে। নিজেকে সামলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে খানিকটা চমকালো। গুড্ডু এক কোনায় দাঁড়িয়ে আছে। রানীকে দেখা মাত্র সে আনন্দিত হয়ে বলল, তুমি এসেছো রানী? রানী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে খানিকটা থ মেরে তাকিয়ে রয় গুড্ডুর দিকে। সে এখান থেকে গিয়েছে না হলেও 1 ঘন্টা হয়ে যাবে। আমি এখান থেকে যাওয়ার পর কি তুমি এখানেই ছিলে? দরজা চাপিয়ে রেখে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। গুড্ডুর কথা শুনে বেশ অবাক, তবে এখানে দাঁড়িয়ে থাকাটা তাদের উচিত নয়। গুড্ডুর হাত টেনে ভেতরে যেতে যেতে প্রশ্ন করে, তোমাকে কেউ দেখেনি? না, তেমন কেউ নিচে নামেনি এখনো পর্যন্ত। কথাটা শোনা মাত্র রানী কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। যত দ্রুত সম্ভব গুড্ডুকে নিয়ে লিভিং পেরিয়ে উপরে উঠতে শুরু করে। তার পায়জামার নিচে এবং পায়ে কিছুটা কাদামাটি লেগে আছে। সেও তা খেয়াল করেছে। সেজন্য যত তাড়াতাড়ি এখান থেকে রুমে যেতে পারবে তত তারই নিস্তার। গুড্ডু রানীকে এত ভয় পেয়ে থাকতে দেখে নিজেকে দমিয়ে রাখতে না পেরে ছোট চিন্তা দ্বারা নিয়েই প্রশ্ন করেই বসে, এত ভয় পেয়ে আছো কেন বউ? গুড্ডুর কথা শুনে সে কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কোনো রকম কিছু একটা ভেবে বলে দিল, তেমন কিছু না, তোমার গুন্ডা ভাই বলে দিয়েছে।
আমি যে ওনার সাথে দেখা করতে গিয়েছি সেটা যেন কেউ না জানে। গুড্ডু বাচ্চা মানুষ, সে মাথায় চাপ না নিয়ে মেনে নেয়। রানীকে দরজার সামনে রেখে বিদায় জানিয়ে নিজের রুমে চলে যায়। রুমে প্রবেশ করেই রানী সোজা ওয়াশরুমে গেল। তাড়াহুড়ো করে শরীরে লেগে থাকা ময়লা দ্রুত ধুয়ে ফেলল। অস্থির পায়ে ওয়াশরুম থেকে বের হলো। এক নজরে পুরো রুমটাই পর্যবেক্ষণ করলো। মনে মনে শুধু একটাই ভাবনা, যেভাবেই হোক তাকে পেন ড্রাইভটা খুঁজে বের করতেই হবে। প্রথমে দৃষ্টি গিয়ে পড়ল কাভার্ডের দিকে। এক সেকেন্ডও দেরি না করে সোজা এগিয়ে গিয়ে কাভার্ডের দরজা টানতেই বুক কেঁপে ওঠে। ভয়ে স্বভাবত একটু পিছনে সরে আসে সে, কারণ ভেতরে জামা কাপড়ের বদলে সারি সারি সাজানো অস্ত্র দিয়ে ভরা। ছুরি, দা, বন্দুক আরও অদ্ভুত ধারালো অস্ত্রগুলো ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। ভুরু কুঁচকে ওঠে রানীর। এমন জায়গায় সে কিভাবে খুঁজে বের করবে পেনড্রাইভ? ভেতরে হাত বাড়ালেই তো চিরে যেতে পারে আঙুল, অথবা মাংসের স্তর। সময়ের চাপা ভয় সাথে উদ্দেশ্যের তাড়না তাকে দাঁতে দাঁত চেপে সাহস জোগাতে বাধ্য করে। খুব সাবধানে হাত দিয়ে একটা একটা করে অস্ত্র তুলে খোঁজে। অল্প করে আঙুল ধারালো অস্ত্রতে লেগে কেটেও যায়। রানী ওড়না দিয়ে আঙুল পেঁচিয়ে নেয়। বাহির থেকে হইচই করার আওয়াজ ভেসে আসছে, হয়তো হোলিকা দহন উদযাপন করছে। রানী শত খোঁজার পরেও কিছুই পেল না সেখানে। ব্যর্থ হয়ে দরজা লাগাতে গিয়ে হঠাৎ এদিকে কারো আসার আওয়াজ কানে ভেসে আসে। সাথে সাথেই সে হাত পা গুটিয়ে হ্যাস্ত অবস্থায় কাভারটা সজোরে করে বন্ধ করে দিল। তৎক্ষণাৎ সে এক প্রকার ছুটে গিয়ে বেডের এক কোণে নিজেকে স্বাভাবিক রেখে গুটিসুটি মেরে বসে পড়ল। দরজাটা খুলে কেউ ভেতরে ঢুকতেই রানী চোখ তুলে তাকালো। দেখে বুকের ভেতর খানিকটা হালকা হয়ে এলো। আর কেউ নয়, শাশুড়ি মা। সোহানা বেগম হাতে খাবারের ট্রে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। ওনার চলাফেরায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বেডের পাশে এসে বসতে বসতে অবসন্ন কণ্ঠে বললেন, আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে দুপুরেও তোমার খাবার নিয়ে আসতে পারিনি। তুমি নিশ্চয়ই না খেয়েছিলে। সব কাজ শেষ করে এখন একটু নিস্তার হলাম। রানী হালকা চমকে উঠল। কথাগুলো তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। দুপুরে যদি তিনি খাবার পাঠিয়ে না থাকেন, তাহলে কে বলে মেড দিয়ে খাবার পাঠিয়েছে? অজানা প্রশ্ন বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল। তারপরেও সেটা চেপে রেখে শান্ত গলায় বলল, আমি দুপুরে খেয়েছি, একজন মেড খাবার দিয়ে গিয়েছিল। কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করল। আপনি কিছু খেয়েছেন তো সারাদিনে? সোহানা বেগম ঠোঁটে হালকা হাসি টেনে মাথা নেড়ে বললেন, না, সময় পাইনি। রানীর খুব আফসোস হলো। যতই কাজ থাকুক, নিজের খেয়াল রাখাটা জরুরি। সারাদিন না খেয়ে আছেন তিনি, খারাপ লাগলো ভীষণ। সে এক প্রকার জোর করে এই প্লেটটা সোহানা বেগমের হাত থেকে নিয়ে নিল। আরে কি করছো? আমি তো তোমাকে খাইয়ে দিতাম। রানী ভাত মাখতে মাখতেই মৃদু হেসে বলল, প্রতিদিন তো আপনি আমাকে খাইয়ে দিন, আজ না হয় আমি আপনাকে খাওয়ালাম। সোহানা বেগম থমকে গেলেন। ওনার চোখ স্থির হয়ে রইল রানীর মুখে। ঠোঁটের কোণে মৃদু হাসি থাকলেও ভেতরে ভেতরে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল মমতা স্নেহের। রানী আলতো করে এক মুঠো ভাত তুলে ওনার সামনে ধরল। তবে সোহানা বেগম খাচ্ছেন না, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। এই দৃশ্য দেখে রানীর বুকের ভেতর হালকা কষ্টের ঢেউ খেলে গেল। চোখে জল টলমল নিয়ে বলল, খাচ্ছেন না কেন? আমার হাতে কি অস্বস্তি লাগছে? তার কণ্ঠের ভাঙা সুর শুনে সোহানা বেগম হঠাৎ করে হেসে উঠলেন। রানী মন খারাপ করে হাত সরিয়ে নিতে যাচ্ছিল, ঠিক তখনই সোহানা বেগম তার হাতটা ধরে মুঠো ভাত মুখে তুলে নিলেন। রানীর চোখ দুটো সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে খুশিতে চকচক করে উঠল। সোহানা বেগম ধীরে ধীরে খেতে লাগলেন, আর খেতে খেতেই তার ঠোঁটে সে মৃদু তৃপ্তির হাসিটা লেগে রইল। গেস্ট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সে। তার এক হাত রেলিংয়ের উপর ভর দিয়ে রাখা, অপর হাতে ড্রিঙ্কসের গ্লাস, যেটা অদ্ভুতভাবে আবছা আলোতে প্রতিফলিত হচ্ছে। বলিষ্ঠ শরীরটা সামান্য ঝুঁকে রেখেছে, ভঙ্গিতে এক অজানা গোপনীয়তার ছাপ। তার তীক্ষ্ণ চোখ চারপাশ দেখছে। ব্যালকনির ম্লান লাইটের আলো সুইমিং পুলের পানি চিকচিক করছে। সে চিকচিক করা আলোয়ও কেমন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। পানির ঢেউগুলো এমনভাবে এদিক সেদিক হচ্ছে যেন কারো গোপন বার্তা লুকানো আছে প্রতিটি তরঙ্গের ভেতর। গ্লাসের কাছে
ভাঙা আলো পড়তেই জিদ্দার চোখ আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। সে দৃষ্টিতে কি আছে বরাবরের মতো অজানা। এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছে সে এখানে শুধু দাঁড়িয়ে নয়, বরং পুরো পরিবেশটায় তার রহস্যময় আবেশে বন্দী হয়ে আছে। এদিকটা একদম শুনশান নীরব। তার কড়া নির্দেশে হয়তো গার্ড এদিক হতে বঞ্চিত। জিদ্দাত ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঘাড় এদিক ওদিক করে নিতে কেমন কটমট করে শব্দ হলো। তার রহস্যময় নজর সুইমিং থেকে নড়ছেই না। অবশেষে সে ঝুঁকে থাকা অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়ালো। সিগারেটে পুড়ে যাওয়া ঠোঁট দুটো গ্লাসে রেখে চুমুক দিয়ে পয়েন্টটা গিলে শব্দ করে হাসল। তার ঠোঁট তখন রহস্যময়ভাবে নড়ল। টাইম দিয়েছি, যত পারে তত খেলতে থাকুক, নো প্রবলেম। পরপর অট্টহাসিতে ফেটে পড়ল। গেম ওভার, সাবর খান সিদ্ধার্থ উইল ফিনিশ ইট। টাইম স্কিপ। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। রানী পরিপূর্ণ গভীর ঘুমে আচ্ছন্ন। ভারী ঘুমের রেশে জামা একদম এলোমেলো। ড্রিম লাইটের আবছা আলোতে এক জোড়া বাদামি তীক্ষ্ণ চোখ দূর থেকে তাকে গিলে খাচ্ছে। চোখ তার অতিরিক্ত লাল। তখন থেকে একের পর এক ওয়েন খেয়ে যাচ্ছে। শার্টের গুতুম সম্পূর্ণ খোলা। এসি চলা সত্ত্বেও ঘামে পুরো শরীর চিকচিক করছে। রানীর ধীরে ধীরে খানিকটা ঠান্ডা লাগতে শুরু করে। গুটিসুটি মারতে গিয়ে তার ঘুমই ভেঙে যায়। ঘুম ঘুম চোখে দেওয়ালে তাকায়। ঘড়ির কাঁটায় বরাবর রাত 1টা। সে ভীষণ অবাক হলো। জাবরার আজ এখনো আসছে না কেন? যদি ওই লোক না আসলেই ভালো, তবে প্রয়োজনে না আসলে সে কিভাবে কি করবে? আগে জাবরারকে দেখে ভালো করে বোঝার চেষ্টা করে, তারপর আন্দাজ করতে হবে পেন ড্রাইভটা ঠিক কোথায় রেখেছে। সে শোয়া অবস্থায় সব ভাবলো, তবে তার কেমন জানি লাগছে। আগে জামা টেনে টেনে ঠিক করে নিল। পিঠ পর্যন্ত চুলগুলো তার এলোমেলো হয়ে বালিশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দুহাতে সাইডে ভর দিয়ে উঠে বসলো। গায়ে ওড়নাটা জড়িয়ে চুলগুলো কোনো রকম খোপা করে নিল। এখন আর চুলের প্রতি তত একটা মায়া কাজ করে না। কত শখের চুল ছিল তাও কেড়ে নিল। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা ঝুলে আছে। রানী তখনও পুরো রুমে চোখ বুলায়নি, আনমনে বসেছিল। এভাবে থাকার মাঝে হঠাৎ দৃষ্টি গিয়ে আটকালো রুমের এক কোণে। মুহূর্তে শরীরটা কেঁপে ঝাঁকুনি দিয়ে উঠল। ডিভানের ওপর দুপা ফাঁক করে বসে আছে ভয়ঙ্কর লোকটা। চারপাশে ড্রিম লাইটের ছায়ার মতো অর্ধেক আলোতে মুখটা পুরোপুরি স্পষ্ট নয়, তবে লোকটা কে হতে পারে সেটা বুঝতে রানীর খুব বেশি সময় লাগলো না। জিদ্দাতের হাতে ওয়াইনের বোতল, যা থেকে একের পর এক চুমুকে গলা দিয়ে নামাচ্ছে। প্রতিবার বোতল থেকে নামা তরলের শব্দ রুমের নিস্তব্ধতাকে খানিকটা শব্দ করে গরম করে দিচ্ছে। চোখগুলো তার অস্বাভাবিকভাবে রক্তলাল। এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছে যে কোনো শিকারী রাতের আধারে তাকিয়েছে। ঠোঁটের কোণে ঝুলছে তার বিকৃত অদ্ভুত হাসি। তবে সে আজ ভুল করেও রানের দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না। সে উপেক্ষা যেন আরো ভয়ঙ্কর। রানী বেশ চমকায়। হঠাৎ লোকটার আবার কি হলো? ভয় হচ্ছে খুব। তারপরেও বুকের ভেতর ভয়কে চেপে রেখে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। শরীরের কাঁপুনি থামাতে চাইলো। সে জানে জাবরার প্রতিবারের মতো নিজেই আসবে কাছে, কিন্তু অপেক্ষার মুহূর্তটাই সবচেয়ে ভয়ঙ্কর। কখন কিভাবে কোন ভঙ্গিতে লোকটা কাছে আসবে তার কোনো পূর্বাভাস নেই। সময় পার হচ্ছে ঠিকই, কিন্তু জাবরার কাছে আসা তো দূর তাকাচ্ছেও না পর্যন্ত। একের পর এক ওয়াইনের বোতল শেষ করে যাচ্ছে। এসি চলা সত্ত্বেও রানীর কপালে ঘাম চিকচিক করে উঠল। গলা পর্যন্ত ভিজে উঠেছে আতঙ্ক আর অস্বস্তির চাপে। এ কোন জ্বালায় ফেসে গেল সে? কোনো উপায় না দেখে এক হাতে আলগোছে নামিয়ে রাখলো গায়ের ওড়নাটা। এক টেনে খোপা খুলে দিল। এলোমেলোভাবে ঝরে পড়ল চুল, যা তার মুখমণ্ডলকে আরো অদ্ভুত এক আবেশে ঢেকে দিল। তাতে মেয়েটাকে অস্বাভাবিক মোহনীয় করে তুলেছে। চোখে ভয় আর দ্বিধায় স্পষ্ট। ধড়ফড় করছে, কাঁপা কাঁপা হাতে জামাটা বুকের নিচে টেনে নামালো। এতে করে বুকের কিছুটা ভাঁজ দৃশ্যমান হলো। এরকমটা সে একদমই করতে চায়নি, কিন্তু মা বাবাকে রক্ষার তীব্র সংকল্প তাকে বাধ্য করেছে। পরিস্থিতি বুঝি মানুষকে এভাবে দুমড়ে মারে? ভয়, ঘৃণা, ভেতরের দহন সত্ত্বেও রানীর এই অসহায় ভঙ্গিমায় এক অন্যরকম আকর্ষণ ফুটে উঠল। ঠিক সে দৃশ্য জিদ্দাত না দেখেও ঠোঁটে বাঁকা শিকারী হাসি এঁকে দিল। মাথা আস্তে করে হেলিয়ে দৃষ্টি সিলিংয়ে নিবদ্ধ করল। পুরো পরিস্থিতিটাই তার জন্য নিছক খেলা। তার শান্ত মস্তিষ্কে
এই মুহূর্তে কি চলছে বোঝা বড় মুশকিল। যখন দেখলো রানী এতেও কোনো কাজ হলো না, তখন খুব রাগ হলো। ধ্যাত, এতক্ষণ এত নাটক কার জন্য করলো, যে কিনা ফিরেও তাকাচ্ছে না। ধুর, না পেরে বেড থেকে নেমে দাঁড়ালো। দ্রুত পা চালিয়ে জিদ্দাতের দিকে এগোতে শুরু করে। এক পর্যায়ে একদম তার সামনে গিয়ে দাঁড়ায়। জাবরার একই ভঙ্গিতে সিলিংয়ে তাকিয়ে আছে। রানী পাশে বসে পড়ে। ধীরে ধীরে জাবরারের সাথে মিশতে চাইলে সে সিলিংয়ে দৃষ্টি স্থির রেখে শান্ত স্বরে বলে। কে চাই? রানীর চোখ আপনা আপনি বড় হয়ে গেল। এতে বেশ চমকালো সে। তবে নিজেকে সামলে কি উত্তর দিবে ভেবে না পেয়ে আমতা আমতা করে উঠল। কিছু না। কথাটা বলে সে দাঁড়িয়ে যায়। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। কয়েক কদম যেতে মা বাবার বিপদের কথা আবারও তাকে চারপাশ থেকে জাপটে ধরে। চোখ বন্ধ করে নিজেকে শক্ত করলো। বড় শ্বাস নিয়ে ফিরে এসে সোজা জাবরারের কোলে বসে গলা জড়িয়ে ধরল। সাথে কম্পিত কণ্ঠে দ্রুত বলল। একটু আগে বললেন না কি চাই? তাহলে শুনুন, আপনার হক বুঝিয়ে দিতে চাই। হঠাৎই সে রকেটের গতিতে হাত বাড়িয়ে তার কোমর শক্ত করে আঁকড়ে ধরল। মুহূর্তেই তার বুক থেকে ফেটে বের হলো এক অদ্ভুত হু হু করে ওঠা হাসি। ধীরে ধীরে অট্টহাসিতে ফেটে পড়ল সে। রুমের নিস্তব্ধতা ভেঙে সে হাসি দেয়ালের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। প্রতিটি প্রতিধ্বনি রানীর বুক কেঁপে ওঠাতে বাধ্য করলো। আতকে শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যেতে অনুভব করলো। নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে আসতে চাইছে। আচমকা হাসি থামিয়ে ঝুঁকে এলো একেবারে রানীর মুখের নিকট। দূরত্ব এতটাই কমে গেল যে তার শ্বাসের উষ্ণতা পর্যন্ত অনুভব করছে। ঠোঁটের কোণে টেনে তুলল সেই অদ্ভুত হাসি। আজকে হঠাৎ এত দায়িত্বশীল বিবি প্রমাণ দিচ্ছেন? শুধুই কি হক নাকি অন্য কিছু? হজম না হওয়ার মতো কথায় ভড়কে গেল। সে বুঝে ফেলেনি তো লোকটা বড় আজব, কথা বলতেও তার অস্বস্তি হয়। কোনোরকম গলায় শক্তি জুগিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করল। পাতলা চিবুক নামিয়ে সুন্দর করে হেসে বুকের বাঁ পাশে হাত রেখে কথা ঘুরিয়ে বলল। মাফিয়া সাহেব গো, ভালোবাসেন না আমায়? রানীর কথায় জাবরার আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল। সে হাসি কোনো স্বাভাবিক হাসি নয়, বরং তীক্ষ্ণ, ফাঁপা, অমানবিক। অনুভূতিকে ছিন্ন ভিন্ন করে উপভোগ করার নির্মম উল্লাস। হাসির প্রতিধ্বনি রুমের দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসছে। হঠাৎ সে থামল। হাসি নিভে গেল এক নিমেষে। এক ঝটকায় সে ধাক্কা মারল রানীকে। শরীরের ভারসাম্য হারিয়ে ফ্লোরে আছড়ে পড়ল রানী। সে দুহাত ফ্লোরে চেপে ধরল। আঙুলের ডগা সাদা হয়ে উঠল চাপের কারণে। ব্যথার ঢেউ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। চোখে অশ্রু টলমল করে উঠল। ঠেলে বেরোবার পথ খুঁজে পেল না। জাবরার ধীর ভঙ্গিতে ডিভানের দুহাত দুদিকে ছড়িয়ে রাখল। এক পা অপর পায়ের ওপর তুলে ঘাড়টা সামান্য কাত করল। তার ভঙ্গিমায় এক অদ্ভুত দম্ভ, পুরুরে নিজের তৈরি অন্ধকার সাম্রাজ্যের শাসকতায়। ঠোঁটের কোণে ঝুলে থাকা বাঁকা হাসিটা আরও স্পষ্ট হলো। চোখ দুটো নিমজ্জিত গভীর। সেখানে কোনো আবেগ নেই, নেই কোনো কোমলতা, শুধু আছে নিয়ন্ত্রণের নির্মম বিদঘুটে অহংকার। সুর টেনে টেনে নাটকীয় ভঙ্গিতে ভারী কণ্ঠে ঠোঁট নাড়ালো। হাসালেন মিসেস। রানী এবার পুরোপুরি চোখ ভর্তি পানি নিয়ে জিদ্দাতের দিকে তাকালো। এতে কেন কষ্ট হচ্ছে তার? কষ্ট লাগার তো কথা নয়। নিজের ছলনায় প্রত্যাখ্যান করেছে, তারপরও কেন মিথ্যা নাটকে এত হুতাশ? তার বুক কেন হচ্ছে ভেঙে চুরমার? পাতলা অধর শক্ত করে চেপে ধরল। পর মুহূর্তে নিজেকে সামলালো নারী। হাল ছাড়লে চলবে না, যে করেই হোক পেন ড্রাইভটা নিতে হবে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে সামনের টেবিলের উপর রাখা ওয়াইনের বোতল থেকে গ্লাসে ওয়াইন ঢালতে শুরু করলো। নাটকের মাঠে নেমে কষ্টের আড়ালে পাল্টালো নিখুঁতভাবে মুখাবয়ব। ডালা শেষ হতে আচমকা জিদ্দাতের দিকে এক অদ্ভুত মিষ্টি হাসি ছুড়ে দিল। বসে পড়ল আবারও তার প্রস্তুত কোলে। হালকা করে নয়, গলা জড়িয়ে ধরল শক্তভাবে। তাকে ফের ফেলে দিতে চাইলেও সে নিচে পড়ার কোনো সুযোগ রাখল না। সিংহের মুখে গিয়েও আঁকড়ে থাকার এক অদম্য সাহস বুকে ধারণ করল নারী। অতঃপর অপর হাতে রাখা ওয়াইনের গ্লাস জাবরারের মুখে তুলে দিল। লিপ আউট করে পরপর ফুলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। ইস,
ফেলে দিলেন কেন? ব্যথা পেয়েছি তো আমি। জাবরার কোনো উত্তর দিল না। রানের দিকে দৃষ্টি স্থির রেখে ওয়াইনের গ্লাসে চুমুক দিল। ঘাড়টা হালকা কাত করে চোখ দুটো ছাদে নামলো। স্থির দৃষ্টিতে তাকে গিলে খাওয়ার মতো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। রানী আজ বাধ্য হয়ে জাবরার নামক হৃদয়হীন পুরুষের চোখে চোখ রেখেছে, যদিও জানে এই চোখের ভেতরে তাকানো মানে এক অদ্ভুত ঝড়ের মুখোমুখি হওয়া। স্বাভাবিক সময়ে এতটা সাহস তার হয়নি, অথচ আজ পরিস্থিতি তাকে ঠেলে দিয়েছে সে নিষিদ্ধ সাহসের ভেতরে। শরীর তখনও অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল, প্রতিটি শিরা উপশিরা বারবার আতঙ্কে কেঁপে উঠছে। জাবরার খুব নিখুঁতভাবে সেটি টের পাচ্ছে, তাই সে তার ঠোঁটের কোণে টেনে রাখা এক অদ্ভুত শীতল হিংস্র হাসিটা একটুর জন্য নড়ছে না। রানী ঘাড় কাত করে জিদ্দাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। আবছা আলোতে জাবরার তীক্ষ্ণ নজরে তার বদনখানি স্পষ্ট। রানী আবারও ভুবনমোহিনী হাসি গলা থেকে হাত নামিয়ে এনে নিঃশব্দে ঝুঁকে পড়ল জাবরারের দিকে। তার বাঁ পাশের বুকে মাথা রেখে স্থির হয়ে রইল। অভিনয়? হ্যাঁ, এই মুহূর্তে তার প্রতিটি স্পর্শ, প্রতিটি ভঙ্গি নিখুঁত অভিনয়েরই অংশ। তারপরেও বুকে মাথা রাখার সঙ্গে সঙ্গেই তার শরীর জুড়ে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ, স্পষ্ট, অপ্রস্তুত, অনাহুত। শক্ত বক্ষের আস্তরে লুকিয়ে থাকা উষ্ণতার আভাস হঠাৎ করেই তাকে ছুঁয়ে গেল। সে নিজেও বুঝতে পারল না কেন তার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। বুকের ভেতর জমে থাকা ভয়, অস্থিরতা, দ্বিধা সবকিছু এক মুহূর্তের জন্য হাওয়ায় মিলিয়ে গেল। তার বদলে নেমে এলো এক অচেনা শান্তি। এমন এক প্রশান্তি অনুভব হয়ে নিঃশব্দে ছড়িয়ে পড়ল অন্তর জুড়ে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল স্বীকৃতি না দেয়া পাষাণ স্বামীকে, ক্ষণস্থায়ী আশ্রয়টুকু হারিয়ে না যাওয়ার আশায়। চোখ বন্ধ রেখেই সে ধীরে ধীরে ডুবে যেতে লাগলো এক অদ্ভুত ঘোরে, যেখানে নেই ভয়, নেই দ্বন্দ্ব, নেই বাস্তবের নিষ্ঠুরতা, শুধু আছে নীরব এক আবেশ, এক অনির্বচনীয় অনুভূতির গভীর টান। সময়ের স্রোত সেখানে স্তব্ধ হয়ে গেল। ঠিক কতটা সময় পার হলো তার কোনো নির্দিষ্টতা নেই। মুহূর্তের ফাঁকগুলো গলে এক অনির্দিষ্ট দীর্ঘ স্থবিরতায় জমাট বেঁধে রইল। লাক্সারিয়াস সে প্রকাণ্ড কক্ষ, ঝলমলে শোভা, নিখুঁত কারুকাজ, মসৃণ প্রাচীর, সবকিছু মিলিয়ে এক নীরব প্রদর্শনী। শব্দেরও প্রবেশাধিকার নেই। নিস্তব্ধতা এতটাই ঘন হয়ে উঠেছিল যে শ্বাসের ক্ষীণ উঠানামাও সেখানে অস্বস্তিকরভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। স্বামীর পাপিষ্ঠ বক্ষে মাথা রেখে অন্তর জড়িয়ে গেছে নাকি বিবি? হৃদয়হীন পুরুষের শক্ত বার্তায় ঘোর কাটল। আকস্মিক মাথা তুলে নিজেকে সামলে নিল। দ্রুত সে নজর এদিক ওদিক করতে ব্যস্ত হয়ে পড়ল। একটুর জন্য সব ভুলে বসেছে। ধ্যাত, বয়ে গেছে এই পাপিষ্ঠ পুরুষের বক্ষে মাথা রেখে অন্তর জোড়ানোর। এসব ভেবে আবারও নিজেকে প্রস্তুত করল। তৃতীয়বারের মতো জাবরারের গলায় হাত রেখে কিউট হেসে ব্যাপক আনুগত্য মিশিয়ে প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, গেছে তো। এবার একটু আদর দিয়ে শরীর জুড়িয়ে দিন সাহেব। রানীর কথায় সে শুধু শয়তানি হাসল, তবে রানীকে কাছে টানল না। জিদ্দাত নির্জন চোখে তাকিয়ে আছে তার দিকে। মনে কি চলছে তার সব সময়ের মতো সম্পূর্ণ অজানা। রানীর মনে অনেক বিরক্ত লাগছে। মাফিয়াটার আজ হঠাৎ কি হলো? কাছেই বা নিজ ইচ্ছায় টানছে না কেন? জিদ্দাত রানীর বাম হাতের আঙুলের দিকে তাকালো। রানী অনুসরণ করে দেখল সন্ধ্যা রাতে পেনড্রাইভ খুঁজতে গিয়ে যে অস্ত্রতে আঙুলটা লেগেছিল সেটার দিকেই তাকিয়েছে। সে ফাঁপা ঢোক গিলে হাতের আঙুল মুঠোতে লুকিয়ে নিল। জিদ্দাত যা থেকে অগোচরে বাঁকা হাসল। রানীর হাত টেনে আঙুল মুঠো থেকে ছুটিয়ে স্বাভাবিক গলায় আওড়ালো, কি করে হলো বিবি এটা? রানী ফের ফাঁপা ঢোক গিলে এখন দুর্বল হয়ে পড়লে মাফিয়াটা তাকে ভয়ঙ্করভাবে সন্দেহ করবে। এমনি কেমন সন্ধিহান চোখে তাকিয়ে বলছে, আর অস্বাভাবিক হতে দেখলে তো বুঝে যাবেই। কিছু একটা বানিয়ে বুনিয়ে হাসার চেষ্টা করে বলে দিল, ওই বেলকনির রেলিংয়ের ফাঁকে আঙুলটা গেঁথে গিয়েছিল। আচমকা টান দিয়ে বের করার সময় একটুখানি কেটে গিয়েছে আর কি। যাই হোক, ব্যাপার না। আরো কত কি যে করতে হবে কে জানে। ধুর, একটা পেন ড্রাইভের জন্য এত খাটুনি খাটছে সে।
বাপ মায়ের জীবন মরণ বলে কথা, এই খাটুনি কিছুই না। জিদ্দাত শুধু রানীর মুখের দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। রানী ফের মিহি হাসলো, এক হাতে জাবরারের কপাল থেকে গাল পর্যন্ত স্লাইড করতে করতে স্লো ভয়েসে বলল, আজ নিজ ইচ্ছে আপনার কাছে ধরা দিয়েছি, কাছে টেনে নিচ্ছেন না কেন? জাবরা সাহেব। আজ সম্পূর্ণ আপনি করবেন, আমি ফিল নেব অঙ্গেশ্বরী। বাঁকা হেসে বলতে হতবিহ্বল ন্যায় তাকালো রানী। তার মাঝে আমতা আমতা করে উঠল, মানে আমি কিভাবে করব? অদ্ভুত। শয়তানি হেসে পিয়ার্সিং করা অধরে হালকা বাইট বসালো। পজিশন মতো বসবেন, জায়গা মতো সেট করবেন, দেন শুরু করবেন। গাল দুটো লাল হয়ে লজ্জায় ফেটে যাবার মতো অবস্থা। শুকনো গোলাপের ন্যায় নুয়ে পড়ল মেয়েটা। ইস, কি অসভ্য লোক! কিন্তু এভাবেই কথায় কথায় বোঝার চেষ্টা করতে হবে পেনড্রাইভটা কোথায় আছে। হোক না সেটা লাজহীন বার্তা। সোজা হলো, জাবরারের দুগালে হাত রেখে পাতলা অধর উঁচিয়ে কপালে ছোট করে একটি চুমু এঁকে দিয়ে সাথে সাথে জিদ্দাতের বুকে মুখ গুজে দিল। লজ্জায় সেভাবে বলল, আমি আর কিচ্ছু করতে পারি না। বেডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অন্যমনস্কভাবে গড়িয়ে যেতে তার ঘুম ভেঙে গেল। হঠাৎ জাগরণের মাঝামাঝি এক ধোঁয়াটে স্তর ভেদ করে সে ধীরে ধীরে চোখ মেলল। ভারী চোখের পাতা কুঁচকে কয়েকবার পলক ফেলল। প্রথমেই দৃষ্টি গিয়ে থামল ব্যালকনির দরজায়। সেটাও বন্ধ, অনড়। রুম জুড়ে ছড়িয়ে থাকা হালকা আলোটুকু অদ্ভুতভাবে আবদ্ধ, কোনো মুক্ত বাতাসের স্পর্শ নেই। নেই বাইরের পৃথিবীর কোনো চিহ্ন। এই লাক্সারিয়াস কক্ষ বাহ্যিক জৌলুসে নিখুঁত পরিপাটি, তারপরেও কোথাও শ্বাসরুদ্ধকর। কারণ এখানে কোনো জানালা নেই, নেই দূরের শব্দের আভাস। সবকিছু কেমন আবদ্ধ নীরবতায় আটকে থাকে। রানীর ভ্রু ধীরে ধীরে কুঁচকে উঠল। এই অদ্ভুত বন্দিত্ব তাকে প্রথম দিন থেকেই বিরক্ত করে আসছে। সে একমাত্র ব্যালকনিতে গেলেই শান্তি পায়। নজর দেওয়ালে আটকাতে দেখল সকাল 5:02। চমকালো ভীষণ, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। পর মুহূর্তে শরীরখানা নিয়ে উঠে বসলো। রাতের কথা মনে হতে বিরক্তি মুখে আওড়ালো, ঘোড়ার ডিম হয়েছে, আমার কিছুই তো জানতে পারলাম না লোকটার থেকে। চোখ দুটো বন্ধ করে টেনে নিল কয়েকটা ভারী শ্বাস। নিজেকে শক্ত করতেই হবে, এখন ভেঙে পড়লে চলবে না, বরং আরও চেষ্টা চালিয়ে যেতে হবে। ভেতরের দুর্বলতাকে সাইডে রেখে ধীরে ধীরে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে নিল ঝটপট। অজু করে রুমে এসে সালাত আদায় করে নিল। সাথে দুহাত তুলে অন্তরের সব আকুলতা মিশিয়ে প্রার্থনা করলো, এই আশায় যেন পেন ড্রাইভটি অতি শীঘ্রই তার নাগালে আসে। প্রার্থনার পর গভীর নিঃশ্বাস ফেলে চারপাশে মনোযোগী দৃষ্টিতে তাকালো। মনে হলো প্রতিটি কোণা, প্রতিটি জিনিসে নিখুঁতভাবে খুঁজে দেখা চায়। হয়তো ভাগ্যগুণে সে বস্তু মিলে যেতেও পারে। দেরি করলো না, সোজা বেড থেকে নেমে দাঁড়ালো। ধীর পায়ে প্রথমে ডিভানের কাছে আসলো, কারণ জাবরারকে প্রায় সময় এখানে বসে ড্রিঙ্কস করতে দেখেছে। যদি ঘাটাঘাটি করে কিছু পেয়ে যায়। তাই নুয়ে কুশন তুলে ভালো করে সেটাকে নেড়েচেড়ে দেখল। আশেপাশে ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁজল তীক্ষ্ণ অনুসন্ধিৎসু চোখে। প্রতিটি কোণ, প্রতিটি আসবাব, কোনোটাই তার দৃষ্টি এড়ালো না। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটা খালি ওয়াইনের বোতল, অব্যবস্থাপনার নির্বাক সাক্ষ্য। রানী কোমরে দুহাত রেখে চিন্তিত মুখ করে তাকিয়ে রইল সেদিকে। হালকা বিরক্তি জমে উঠল চোখে। এখানে খুঁজে পাওয়ার মতো কিছু নেই। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে আটকালো ডিভানের পাশে দেওয়ালের সাথে অ্যাডজাস্ট ফুলের স্ট্যান্ডের দিকে। রানী দেরি করলো না, তড়াক 2 কদম এগিয়ে গেল। ফুলের টবগুলো প্রথমে নেড়ে ছেড়ে দেখল। মোট 5টা টব। টবের গোড়ার শিখর টেনে ছিঁড়ে ভেতরে ভালো করে দেখল। ঠিক একইভাবে বাকিগুলো। আফসোস কিছুই ছিল না। বিরক্তিতে সেগুলো আগের মতো করে গেঁথে দিয়ে জায়গা মতো আবার সাজিয়ে রাখল। পুরো রুমে সে এক প্রকার তল্লাশি চালালো, একটা কোনো বাদ রাখেনি। পেনড্রাইভ তো পেল না, বরং কত অদ্ভুত অস্ত্রশস্ত্রের সম্মুখীন হলো। সে রুমের মাঝ বরাবর এসে কোমরে দুহাত রাখলো। রাগে দাঁত গিজগিজ করে ক্ষিপ্ত মেজাজে আওড়ালো, লোকটা কি আর কাউরে পায়নি? আমাকে কেন এই জ্বালায় ফাঁসিয়ে দিল? আজব।
আমি কি মাফিয়াটার চেলা? কোথায় যায়, সারাদিন কি করে, কোথায় বা নিজের জিনিসপত্র রাখে, সেটা আমি কিভাবে জানবো? বলেই কোমর থেকে হাত নামিয়ে বিরক্তিতে পরপর আবারও আওড়ালো। ছাতার মাথা, ভাল লাগে না এই চালা, দূর। বলতে বলতে তার নজর গিয়ে ঠেকল সে অদ্ভুত রকমের দরজার দিকে। যদিও প্রথমে নর্মাল দরজাটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা দেখা মাত্রই তার সে দরজার কথা মনে পড়ে গেল। সেদিকে তাকিয়ে ভাবে, কোনো প্রকার পেনড্রাইভটা অদ্ভুত দরজার উপরে নেই তো। কৌতূহলবশত সেদিকে এগিয়ে যায়। প্রথম দরজাটার মুখোমুখি হতে একটা ঢোক গেলে ভয় হচ্ছে খুব। মা বাবার চেতনায় সবকিছু আপাতত সাইডে রেখে কাঁপা কাঁপা হাত উঁচিয়ে দরজায় রাখতে নিলে তৎক্ষণাৎ কানে ভেসে আসলো। বউ, সাথে সাথে হাত গুটিয়ে নিয়ে আসলো রানী। তাড়াহুড়ো করে পেছনে ঘুরে দাঁড়ালো সে। দরজার দিকে তাকাতে দেখলো গুড্ডু আর মিতু মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। মিতু হাঁটু অবধি সাদা কামিজের সাথে ধুতি সালোয়ার পরিধান করে আছে। হরেক রঙিন ওড়না এক সাইডে সুন্দর করে ফেলে রেখেছে। গুড্ডু সাদা পাঞ্জাবি পরে আছে, গলায় হরেক রঙের একটা মাফলার ঝুলিয়ে রেখেছে। রানী ভুরু কুঁচকে নেয়। তার মাঝে ওরা দুজন রুমে প্রবেশ করলো। সামনে ধীরে ধীরে এগিয়ে এলো গুড্ডু। চোখ স্থির রেখে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো। তুমি এখানে কি করছিলে? রানীর ভেতরে এক ঝলক অস্বস্তি ছড়িয়ে পড়ল। মিথ্যা বলতে বলতে সে এখন প্রায় অভ্যস্ত। প্রতিনিয়ত তাকে মিথ্যা বলতে হয়। মাঝে মাঝে খুব খারাপ লাগে। নিজেকে সামলে নিয়ে ঠোঁটে এক টুকরো কৃত্রিম হাসি টেনে বলল, পুরো রুমটা ঘুরে দেখছিলাম, একটু বোরিং লাগছিল, তাই আর কি। কথাটা শেষ হতেই গুড্ডু মাথা নামিয়ে নিল। আর কিছু জিজ্ঞেস করলো না, বরং তাকে আলতো করে টেনে বেডের পাশে নিয়ে এলো। মিতু পাশে দাঁড়িয়ে হালকা হেসে তার হাতে কিছু কাপড় তুলে দিল। জেঠিমা দিয়েছে তোমাকে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রানী কোনো প্রশ্ন করলো না, নীরবে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে বেরিয়ে এলো। শাশুড়ির দেয়া সাদা লং কুর্তি আর রঙিন ওড়নায় মরিয়েছে নিজেকে। মিতু তাকে হালকা করে সাজিয়ে দিল। যদিও সে প্রথমে আপত্তি করেছিল, কিন্তু মিতুর জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো। আয়নার সামনে দাঁড়াতেই মিতু তার দিকে তাকিয়ে মৃদু হাসল, চোখে বিস্ময় প্রশংসার মিশ্র ছায়া। ইস, তুমি যেটাই পরো না কেন তাতেই তোমাকে অসাধারণ লাগে। এই জন্যই বুঝি গুন্ডা ভাই তোমাকে নিজের করে নিয়েছে। রানী শব্দ করে হেসে উঠল। মিতু ভুরু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। হাসিটা খুব বেশি সময় স্থায়ী হলো না। পর মুহূর্তে রানী নিজের হাসি থামিয়ে দিল। মুখে ভেসে উঠল তাচ্ছিল্যের হালকা ছাপ। মিররে দৃষ্টি স্থির রেখে আচমকা আওড়ালো, তুমিও বুঝি সৌন্দর্যকে প্রাধান্য দাও? তোমার ভাই তো শুধু সুন্দর অঙ্গকেই বোঝে, মানুষকে নয়। কথাগুলো বলা শেষ করেও সে আয়না থেকে চোখ সরালো না। কণ্ঠের ভেতর চাপা ছিল কষ্ট আর তিক্ততা। মিতু কিছু বলল না, অবাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রানী আবারও হালকা তাচ্ছিল্য হাসল। সেসব আর দৃঢ় করল না। গুড্ডু তখন বেড থেকে লাফিয়ে নামলো। দুহাতে মাফলারটা দুদিকে ছড়িয়ে নাটকীয় ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়ে বলল, ওহ গুন্ডা ভাই, তোমাকে ভালোবাসতে হবে না ডার্লিং, আমি তোমাকে ভালোবাসি। চলো তো নিচে যাই। মিতু গুড্ডুর কথা শুনে এবার শব্দ করে হাসতে শুরু করে দিল। হাসি তার সংক্রামক, চাইলেও থামাতে পারছে না। রানী বেচারি প্রথমে একটু থমকালেও মন খারাপ করার অবকাশ পেল না। অজান্তেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তারও। ক্ষণিকের হাসিতে তার বুকের ভেতরের ভরটাকে সামান্য হলেও কমিয়ে দিল। মিতু আর দেরি করল না, নিজেকে সামলে রানীর হাত আলতো করে ধরে রুম থেকে বেরিয়ে এলো। তাদের পিছনে এই গুড্ডু নিরন্তর বকবক করে চলেছে। কখনো নিজের কথাতেই নিজে হেসে উঠছে, আবার মাঝে মধ্যে মিতুর ধমক খেয়ে চুপ হয়ে যাচ্ছে। তারপরেও আবার নতুন উদ্যমে শুরু করছে। এই ছোটখাটো কথোপকথনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে পড়লো ফুলের। ফুল থেমে দাঁড়ালো। তোমার কাছেই যাচ্ছিলাম, পথেই দেখা পেয়ে গেলাম। পরপর ফুল হেসে বলল। মিতু লজ্জা পেল। সে মুখ ফুটে কিছু বলার আগেই ফুল নিজের ওড়না নাড়িয়ে মিষ্টি হেসে নিজেকে দেখালো। তোমাকে তো সবসময় মায়াবী লাগে, মায়াবতী বলে কথা। মিতুর সঙ্গে ফুল খুব স্বাভাবিক এবং একটু বেশি প্রাণবন্ত ভঙ্গিতে কথা বলতে বলতে হাসছে।
তার চোখে উজ্জ্বলতা, কণ্ঠে স্বাভাবিক উচ্ছ্বাস। অদ্ভুতভাবে তার দৃষ্টি একবারও রানীর দিকে গেল না। সে যেন ইচ্ছাকৃতভাবেই তাকাচ্ছে না। রানী চুপ করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না হঠাৎ দূরত্বের মানে। যে মেয়েটা কিছুদিন আগেও তার সঙ্গে এত সহজে আন্তরিকভাবে কথা বলছিল, আজ সেখানে এমন অচেনার মতো আচরণ করছে। একটা অদ্ভুত শূন্যতা এসে চেপে বসলো বুকের ভেতর। ফুলের চোখে নিজের জন্য কোনো অস্তিত্ব না দেখে তার কেন জানি মনটা নিঃশব্দে ভেঙে চুরমার হলো। সে কিছু বলল না, শুধু নিঃশব্দে সবটুকু দেখে মাথা নিচু করে নিল। মিতু কিছুটা বুঝতে পারলো, অথবা শুধু অনুভব করলো এই নীরব অস্বস্তিটা। তাই ফুলকে সাথে আসতে বলে আর দেরি না করে সে রানীর হাতটা একটু শক্ত করে ধরে টেনে নিয়ে গেল নিজের রুমে। দরজাটা ভেতর থেকে আলতো করে বন্ধ করে দিয়ে নরম কণ্ঠে বলল, ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দোল খেলা দেখো কেমন। তোমার নিচে এবং মাঠে যাওয়া নিষেধ আছে। মাথা নাড়ালো। জাবরারের কথা মতো চলতে হবে, তা না হলে সে কতটা ভয়ঙ্কর সেটা প্রতিনিয়তই দেখছে। ফুল মিতুর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। সে আজ ভীষণ সুন্দর করে সেজেছে। কোনোদিনও এত ভারী সাজে নিজেকে রাঙায়নি, তবে আজ কেন জানি রাঙালো। মিতু ফুলকে তাড়া দিল। দরজার সামনে এসে গুড্ডু হাত উঁচিয়ে বেডে বসে থাকা রানীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে টাটা দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল তিনজন। রানীর ফুলের ইগনোর করাটা কেন জানি মেনে নিতে পারছে না। মনোমালিন্যের ভার বুকে নিয়ে রানী ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ালো। ভেতরে অস্থিরতার প্রতিধ্বনি বহন করছে। সে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। ঠান্ডা বাতাস এসে মুখ ছুঁয়ে গেল, তাতেও মন হালকা হলো না। অবচেতনেই চোখ তুলে বাইরে তাকাতেই সে থমকে গেল। চোখের সামনে চমকে ওঠার মতো দৃশ্য। পুরো মাঠ জুড়ে উৎসবের রং, আলোয়ের উচ্ছ্বাস। হোলি খেলার জন্য অসাধারণ আয়োজন। সাদা পোশাকে সেজে উঠেছে সবাই। ছেলেদের গায়ে পাঞ্জাবি, মেয়েদের ধুতি সালোয়ার কামিজ। সব মিলিয়ে অদ্ভুত নির্মল সৌন্দর্য ছড়িয়ে আছে চারপাশে। সাদা রঙের এই সমারোহ রঙে ভরার আগের নিস্তব্ধ ক্যানভাস, যেখানে যে কোনো মুহূর্তে উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটবে। রানী রেলিং চেপে ধীরে ধীরে চারপাশে চোখ বুলাতে লাগলো। আঁখি তার থেমে গেল জিশানের উপর গিয়ে। সে কয়েকজন ছেলের সঙ্গে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। তার গায়েও সাদা পাঞ্জাবি। অদ্ভুতভাবে মানিয়েছে লোকটাকে। রানীর চোখ কিছুক্ষণ সেখানে আটকে রইল। পরক্ষণেই নজর ঘুরে বেড়াতে লাগলো মাঠের ভিড়ে। আর ঠিক তখনই তার দৃষ্টি হঠাৎ থেমে গেল তীর্যের উপর। সাদা পাঞ্জাবি, গলায় হালকা করে ঝুলানো মাফলার, কালো সানগ্লাস, যেটা কিনা মাথার উপরে তুলে রেখেছে। রানীর ভুরু কুঁচকে এলো। এই লোকটা এখানে কি করছে? তার বুকের ভেতর অকারণে হালকা এক কাঁপন জেগে উঠল। মনে সন্দেহ আর এক অজানা অস্বস্তির মিশ্র অনুভূতি বয়ে গেল। সে রেলিংটা আর শক্ত করে চেপে ধরল। চোখ স্থির করে রইল তীর্যের উপর। মস্তিষ্কে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, তীর্য এখানে কেন? রানীর দৃষ্টি তীর্যের উপর স্থির হয়ে থাকলেও ভাবনার ভেতরে হঠাৎ তার নজর গিয়ে থামলো আরেকজনের ওপর। জয়। মুখটা অচেনা নয়, বরং কোথাও যেন আগে দেখেছে, কিন্তু ঠিক কোথায় সেটা মনে করতে গিয়ে স্মৃতির ভাঁজগুলো গুলিয়ে যাচ্ছে। সে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথার ভেতর দ্রুত ঘুরপাক খেতে লাগলো স্মৃতির টুকরো টুকরো ছবি, অস্পষ্ট ছায়ার মতো। হঠাৎ একটা দৃশ্য স্পষ্ট হয়ে উঠল। জঙ্গল, ঘন ছায়া, আর জিশানের পাশে দাঁড়ানো সেই ছেলেটা। মুহূর্তেই চিনতে পেরে রানীর চোখে ক্ষণিকের বিস্ময় খেলে গেল, কিন্তু সে সেই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিল না। মুখটা স্বাভাবিক করে দৃষ্টি সরিয়ে নিল। এরই মধ্যে গুড্ডু, মিতু আর ফুল হাসতে হাসতে মাঠের দিকে নেমে গেছে। তাদের দূর থেকে রানী দেখল। সে একা দাঁড়িয়ে রইল ব্যালকনিতে, দূর থেকে সবকিছু দেখছে। ঠিক তখনই মাঠের মাঝখান থেকে জয় আচমকা জোরে চেঁচিয়ে উঠল। মিউজিক সাথে সাথে বালাম পিকচারি সংটা ফুল ভলিউমে বেজে উঠল। तेरी माल माल की कुर्ती को गुलाबी हो गई, तू चल चल कैसे नौबी हो गई, तो बालाम पिच्छकारी जो तूने मुझे मारी, जो सीधी सादी चोरी शराबी हो गई,
हाँ, जींस पहन के जो तूने मारा तुमको तो लट्टू प्रदूषण की भाभी हो गई। সব ছেলেরা দৌড়ে গিয়ে থালা থেকে আবির তুলে নিল। মুহূর্তের মধ্যেই বাগানের বুকে মাঠটা রঙে ফেটে পড়ল। কেউ ছুড়ে দিচ্ছে, কেউ পালাচ্ছে, আবার কেউ পিছন থেকে এসে আচমকা মেখে দিচ্ছে। হাসি, চিৎকার আর রঙের উড়াউড়িতে চারদিক একাকার। জয়, তার বন্ধু এবং আরও অনেকে গানের তালে তালে নিজেরাও গলা ছেড়ে গাইতে গাইতে নাচতে শুরু করলো। পায়ের তালে মাটি কাঁপছে। জিশানকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। তাকে টেনে নিয়ে মাঝখানে দাঁড় করিয়ে জোর করে নাচানো শুরু করলো। প্রথমে একটু একটু গম্ভীর থাকলেও শেষ পর্যন্ত সেও হার মানল। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। সেও গানের তালে তালে গাইতে গাইতে দেহ দুলিয়ে মিশে গেল উচ্ছ্বাসে। চারপাশে শুধু রং আর আনন্দ। একজন আরেকজনকে তাড়া করছে পিছু। হাসতে হাসতে দেখে দিচ্ছে আবির। এই উন্মাদনার মাঝেও ফুল দাঁড়িয়ে আছে একদম শান্ত হয়ে। তার চোখ স্থির, শুধু জিশানের উপর, মুখে হালকা মৃদু হাসি। ওদিকে গুড্ডু রানীর দিকে তাকিয়ে এমন সব আজব ভঙ্গিতে নাচছে, মনে হচ্ছে পুরো সার্কাস সামলাচ্ছে নিজে। তার কাণ্ড কারখানা দেখে রানী আর নিজেকে থামাতে পারল না। শব্দ করে হেসে উঠল। দু হাত তুলে আঙুলের অগ্রভাগ মিলিয়ে ছোট্ট একটা বৃত্তান্ত বানিয়ে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, পারফেক্ট। ঠিক সেই মুহূর্তে নাচার সময় জিশান, জয় আর তীর্যের দৃষ্টি একসাথে গেল ব্যালকনির দিকে। জয়ের রানীকে চিনতে সময় লাগলো না। মেয়েটার চুল এবং ভঙ্গি অদ্ভুতভাবে মনে গেঁথেছিল আগে থেকে। আজ আবার তাকে দেখে মনের ভেতর কেমন এক অচেনা অনুভূতির সাড়া জেগে উঠল। কাল সামলিয়ে সে মুচকি হেসে ফেলল। রানীর সেই ইশারা দেখে তিনজনই ভেবেছে ওটা তাদের জন্যই। পরক্ষণে তিনজন একসাথে দ্বিগুণ ভাব নিয়ে নড়ে উঠল। মাফলার ঘুরিয়ে হাসি মুখে আরো দাপট নিয়ে নাচতে শুরু করলো। চারপাশের সবাই তাদের তালেই ভেসে যাচ্ছে। তীর্য সানগ্লাসটা খুলে এক হাত বুকে চেপে ধরল। পারফেক্ট বলার ধরনে তার হৃদয়ে গিটার বাজাতে শুরু করে দিয়েছে। নিজের পুরনো অনুভূতি শিহরণে ফেটে পড়েছে। সোহান, যে কিনা শুরু থেকে রানীকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, সেটা কেউ লক্ষ্য না করলেও একজন খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। জাবরার, সে যে সেখানেই বসে আছে, এটা কি রানী টেরই পায়নি? এক পাশের স্টেজের উপর সোফায় বসে পায়ের উপর পা তুলে নিঃশব্দে ড্রিঙ্ক হাতে নিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে। তার চোখে কোনো আনন্দ নেই, তীক্ষ্ণ রক্তচক্ষু আটকে আছে মৃত্যুর ব্যালকনির প্রান্তে। রানীর প্রতিটি ভঙ্গি হিসেব করছে সে। সুমি মুঠো ভর্তি দোল নিয়ে নাচতে নাচতে ছুটে এলো জাবরারের দিকে। আচমকা সে কোলে বসে পড়ল। মুহূর্তে গাল রং মাখিয়ে হালকা জিভ বের করার ভঙ্গিতে হেসে উঠল। জিদ্দাত নজর সরালো না রানীর দিক থেকে। জাবরারের রাগ সুর সুর করে চোয়াল খাড়া করালো। ঘাড়ে মোটা রগ ফুলে কেমন ফেঁপে উঠছে। ভ্রুদয়ের মাঝে পড়ল গোটা কতক ভাঁজ। রানীর নজর ভাবশীলন হয়ে সেদিকে পড়ল। চোখের সামনে দৃশ্যটা পড়তেই তার শরীর কেঁপে উঠল। এতক্ষণ জাবরার এখানে ছিল আর সে বুঝতেও পারেনি, কিন্তু সুমিকে জাবরারের সঙ্গে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে তার ভেতরে কেমন অস্বস্তি জমে উঠল। তবে এই মুহূর্তে জিদ্দাতের চোখ দেখে ভয়ে ঘামতে শুরু করে। চোখ দিয়েই তাকে ধ্বংস করে দিচ্ছে। পাপা ঢোক গিলল। জিদ্দাত জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে ধীরে ধীরে টেবিলের উপর থেকে গানটা হাতে তুলে নিল। রক্তচক্ষু তাক করে রেখে পিয়ার্সিং করা ঠোঁট কামড়ে গান দ্বারা ইশারা করল ভেতরে যাওয়ার জন্য। রানী ভয় তৎক্ষণাৎ এক প্রকার দৌড়ে রুমে চলে যায়। বলা তো যায় না মাফিয়াটা শুটও করে দিতে পারে। রুমে এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল মিতুর বেডে। সারা দেহ কাঁপছে আতঙ্কে। মাফিয়াটার তীক্ষ্ণ দৃষ্টি আর মুখের গম্ভীর রেখা একটাই ভয়ঙ্কর ছিল, যেটা এক পলকেই বোঝা গেছে। কতটা ক্ষেপে আছে, তার কপালে আবার কোন শাস্তি অপেক্ষা করছে কে জানে। জয়, জিশান, তীর্য নাচার মাঝে আবারও মিতুর উঁচু ব্যালকনিতে তাকায়। তবে রানীকে না দেখে তাদের হাসি মাখা মুখখানা প্যাঁচার মতো হয়ে আসলো। জিশান তো নাচা বন্ধ করে বিরক্তিতে বিড়বিড় করলো,
কোথায় চলে গেলেন উনি? ধুর, অসহ্যকর। জয়ও নাচা বন্ধ করে জিশানের কাঁধে হাত রেখে তাকে এখান থেকে টেনে নিয়ে যেতে যেতে হতাশ হওয়ার মতো ভান করে বলল, একজন এসে নাচার কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছিল, এখন চলে গিয়ে মুডের ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়ে গেল। ইস, একদম ঘড়ির কাঁটায় আমার জন্য 12টা বেজে গেছে দোস্ত।